অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। নির্বাচন প্রশ্নে নৈরাজ্য করে মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ভোট দেওয়ার আহ্বান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। বাহিনীকে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। ডিসেম্বরে নির্বাচনের আশা। শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। 16 বছরেও পিলখানা হত্যার বিচার শেষ না হওয়ায় হতাশা। জড়িতদের মুখোশ উন্মোচনের চেষ্টায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল আপিল বিভাগে। জামায়াত নেতা এটিএম আজহার লিভ টু আপিলের সুযোগ পাবেন কিনা আদেশকাল। সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে জানান, মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই সিদ্ধান্ত। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। উত্তাল আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এর 2 দিনের মাথায় গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারীর পতন ঘটে। পরদিন ফেসবুকে ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেবে। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। 6.5 মাস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার 2টি মন্ত্রণালয় থেকেই পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের একথা জানান নিজেই। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার এখন রাজপথে থাকা প্রয়োজন। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। অভ্যুত্থান পরবর্তী সরকারে অনেক সীমাবদ্ধতা ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম আশা করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আবারও ঢুকে পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে সে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন প্রশ্নে একটি গোষ্ঠী নৈরাজ্য করে দেশের মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তর্ক বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশের স্থিতিশীলতা রক্ষায় নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটি স্থিতিশীল অবস্থা পাবো না, এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, জাতিকে নেওয়া হচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে তারা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই
ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানান সেনাপ্রধান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলে পরামর্শ দেওয়ার আহ্বান তার। শহীদ সেনা দিবসের আয়োজনে অংশ নিয়ে পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান। মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশন তা খতিয়ে দেখবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। এর পরবর্তী সময় উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচার নিশ্চিতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। পিলখানা হত্যাকাণ্ডের পেরিয়েছে 16 বছর। 57 সেনা কর্মকর্তার স্বজনের চোখের জলে কেটেছে বহু রাত, বহুদিন। এত বছর পরে হলেও এসেছে কিছুটা প্রশান্তি। এবছরই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে পালন করছে দেশ। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা। 16 বছরের অপেক্ষায় আক্ষেপের স্তূপ জমেছে শহীদ পরিবারের। তবুও দিনটিকে শহীদ সেনা দিবসের মর্যাদা দেয়ায় সন্তুষ্ট স্বজনরা। বলছেন, এবার প্রয়োজন ন্যায় বিচার। আমরা যেই বিষয়টা এই মুহূর্তে যে দাবিটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি সোচ্চার হব, সেটা হচ্ছে যে সঠিক বিচার। এবং সেই সঠিক বিচারটা হবে তখনই যখন কিনা যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, সেই স্বাধীন তদন্ত কমিশন সক্ষম হবে পেছনের ষড়যন্ত্রকারীদেরকে বের করে নিয়ে আসতে। কিন্তু এখন তো অবশ্যই বিচার চাবো এবং সুষ্ঠু বিচার, যে বিচারে যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক। বাধা এখনো থাকবে, এটা বুঝি। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ
এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা চলছে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। স্বজনদের প্রত্যাশা, প্রতি বছর এই দিনটি এবারের মতোই যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। পিলখানা হত্যাকাণ্ড ঘটার প্রায় 15 বছর 10 মাস পর গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন কারো পক্ষপাত দুষ্ট হয়ে নয়, কাজ করবে ন্যায় বিচারের স্বার্থে, এমনটাই প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা, উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। এ সময় প্রকৃত সত্য বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দেন রাজনীতিবিদরা। শোকাবহ 25 ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় 57 চৌকস সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিককে। নির্মম ও ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় কলঙ্কিত অধ্যায়। সেই ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এবছর থেকে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা পরিবারের পাশাপাশি ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে রাজনীতিকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে হয় পিলখানা হত্যাযজ্ঞ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। দুদিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে জানান মির্জা ফখরুল। তারা চক্রান্ত করে 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনীতিবিদরা। সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল দেশের সর্বোচ্চ আদালতে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলছেন, কোনো আসামির ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের রীতিনীতি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারের নামে করা হয় অবিচার। বুধবার পর্যন্ত রিভিউ শুনানি মুলতবি করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। ১৩ বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে প্রশ্ন ওঠে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি, করা হয় বিচারের নামে প্রহসন। প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে, শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি। তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হবে কি না।
এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল থাকে আপিল বিভাগেও। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও মানুষকে স্বস্তি দিতে দ্রুত সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনায় তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন অনেক রাজনীতিবিদ। 5 আগস্টের পর রাজনীতিবিদদের কাছ থেকে মার্জিত ও ইতিবাচক বক্তব্য আশা করে দেশবাসী। সহজীকরণের মাধ্যমে জনগণের কাছে সেবা। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সর্বত্র গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্রের শর্তের মধ্যে এই সততা, ন্যায়নিষ্ঠা, সুবিচার, সুশাসন এগুলো অপরিহার্য। এগুলোর অনুপস্থিতিতে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না। নির্বাচন একটা পদ্ধতি, প্রক্রিয়া, কারণ এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি গণতন্ত্রের, তা স্বীকার করা হয় না। নির্বাচনের সীমাবদ্ধতা রয়ে গেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসর অনেকে পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করছে সরকার। মানুষকে স্বস্তি দিতে অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচন হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রানজিশন পিরিয়ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। এ সময় রাজনীতিবিদদের অনেকে বিব্রতকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের মার্জিত বক্তব্য দেওয়া উচিত। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং গদরচিত হওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি এবং সুশাসন একসঙ্গে চলতে পারে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না। জনগণকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক উন্নয়নের নামে $29 মিলিয়ন এসেছে কিনা এনজিও ব্যুরো তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের স্বার্থবিরোধী তহবিল আশা ঠেকাতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস তার। এদিকে রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 2 সদস্যের একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি এও জানান যে একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দেওয়ার জন্যই এই সহযোগিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে অর্থায়নের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখার পর প্রমাণ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। টাকা পাঠাতে আপত্তি নয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা সরকারি প্রজেক্ট, বেসরকারি প্রজেক্ট, এটা কোনো আপত্তি থাকার কথা না, কারণ বেসরকারি প্রজেক্ট এনজিওরা অনেক ভালো কাজ করছে। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো
মোটিভেটেড কোনো ইস্যুতে এজেন্ডাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টে যেন টাকা না আসে। বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, যে কোনো জিনিসই কেউ দেশে স্থিতিশীলতা দরকার। ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। রোজার পর মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা এবং আসন্ন বাজেট জুন মাসেই পেশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাই ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু আগে আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি, আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব। এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি, দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে, দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়। দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে, দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে, তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরো বেশিভাবে গেঁথে যাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে একাডেমিক শাটডাউন স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কেউ এসেছেন ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে, কেউ বা আবার 3 দিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেয়ার করে না, ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। 3 দিন ধরে এখনো ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না। ডাক্তার প্রাথমিকভাবে না পায়, এর মতো ভোগান্তি আর আসলে হয় না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাশ করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল স্টুডেন্ট বাদে, বিডিএস, এমবিবিএস বাদে, এই ডিগ্রিগুলো বাদে অন্য কোনো ডাক্তারের বিষয়ে যুক্ত না হতে পারে। ভুয়া ডাক্তারের কারণে যদি কিছু হয়, তখন আমরা যারা মেইন ডাক্তার তাদের উপরে এসে তারা হামলা করে। যে ব্যক্তি ডাক্তারই না, সে কিভাবে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে, এদেরকে যদি আমরা ডাক্তার পদবি ইউজ করতে দেই, সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের জন্য খুবই বেশি ভোগান্তি হবে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ শুরুর 3 বছর পর রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 2টি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে সমর্থন জানায় দেশটি।
এর মধ্যে পশ্চিমা উস্কানিতে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জেলেনস্কির পক্ষ নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের জন্য রাশিয়াকে দায়ী করে ইউক্রেনকে সামরিক থেকে শুরু করে অর্থনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছিল দেশটি। তবে যুদ্ধের 3 বছর পর বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পরিবর্তন করল ওয়াশিংটন। ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এদিন প্রস্তাবের বিরোধিতা করে খোদ ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র, যদিও শেষ পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি গৃহীত হয়। এদিন নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটনের উত্থাপন করা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো। তবে ব্রিটেন ও ফ্রান্স প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন পশ্চিমা বিশ্বের উস্কানিতে ইউক্রেন যুদ্ধের শুরু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তির দিকে এগোচ্ছে, সেখানে মস্কো জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে খনিজ উন্নয়নে আগ্রহী তারা। স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান নতুন সংযুক্ত অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে মস্কো প্রস্তুত। বলেন যুক্তরাষ্ট্র যদি আগ্রহ দেখায় তাহলে রাশিয়া যৌথভাবে কাজ করতে রাজি। যদিও ইউক্রেনের খনিজ সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন পুতিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদে।